শেয়ার বাজারে লম্বা সময় ধরে সাফল্য এর রহস্যটা আসলে কি? আজকে আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব। কিংবদন্তি বিনিয়োগকারী ফিলিপ ফিশার আর তার বিখ্যাত বই কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস এর গভীরে যাব আমরা। হ্যাঁ, আর কেনেথ ফিশারের লেখা যে ভূমিকা, সেটাও আমাদের বুঝতে সাহায্য করবে। একদম। আমাদের লক্ষ্য হল ফিশারের এই যুগান্তকারী দর্শন থেকে আসল নির্যাসটুকু বের করে আনা। ঠিক। আর দেখুন, ফিশারের চিন্তাধারা কিন্তু আজও খুব প্রাসঙ্গিক, কারণ তিনি শুধু সংখ্যা বা ডেটা দেখেননি, কোম্পানির গুণগত মান, ধরুন ম্যানেজমেন্ট কেমন, গবেষণা করছে কিনা, লম্বা সময়ে বাড়ার সম্ভাবনা আছে কিনা, এই সব দিকে বেশি জোর দিয়েছিলেন। আজকের আলোচনা তাহলে এই মূল বিষয়গুলো নিয়েই হবে। অবশ্যই। তো ফিশারের প্রথম আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটাই ছিল বাজার কখন উঠছে বা নামছে এই চিন্তা মাথা থেকে বের করে দেওয়া, তার চেয়ে বরং অসাধারণ কোম্পানি খুঁজে বের করা। আর তারপর বছরের পর বছর দশকের পর দশক ধরে সেগুলোকে ধরে রাখা। তিনি তো এটাও বিশ্বাস করতেন যে ভালো কোম্পানি খুঁজে পাওয়ার সুযোগ এখন বরং আগের চেয়ে বেশি, কারণ কর্পোরেট জগৎ তাদের কাজকর্ম এখন অনেক বেশি স্বচ্ছ। এই কিনে ধরে রাখা বা বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি, এটা বিশেষ করে যখন মুদ্রাস্ফীতি বাড়ে তখন খুব কাজের। আচ্ছা, কিভাবে? কারণ যখন টাকার দাম কমে যায়, তখন ভালো কোম্পানিগুলো যারা সময়ের সাথে আয় বাড়াতে পারে, তারাই কিন্তু বিনিয়োগকারীর সম্পদ রক্ষা করে, এমনকি বাড়াতেও সাহায্য করে। তবে হ্যাঁ, এটা শুনতে যত সহজ লাগছে ততটা সহজ নয় নিশ্চয়ই। না। বাজারের রোজকার ওঠানামার মধ্যে ধৈর্য ধরে থাকা, এটা কিন্তু বেশ কঠিন একটা মানসিক পরীক্ষা। একদম। আর সেই অসাধারণ কোম্পানি খুঁজে বের করার জন্য ফিশারের একটা বিখ্যাত পদ্ধতি ছিল স্ক্যাটলবাট। হ্যাঁ, স্ক্যাটলবাট। শুধু কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে বা বার্ষিক রিপোর্টে কি লেখা আছে শুধু সেটা নয়, বরং তাদের প্রতিযোগী, গ্রাহক, সাপ্লায়ার, এমনকি পুরনো কর্মীদের সাথেও কথা বলা, ভেতরের খবর জানা। ঠিক। কেনেথ ফিশার যেমন বলেছেন, বইয়ের হয়তো মাত্র কয়েকটা পাতাতে এর কথা আছে, কিন্তু আইডিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু একটা প্রশ্ন, বাস্তবে স্ক্যাটলবাট করাটা কতটা কঠিন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে? দেখুন, এটা অবশ্যই সময় সাপেক্ষ। ছোট বিনিয়োগকারীদের জন্য একটু চ্যালেঞ্জিং তো বটেই, কিন্তু এর আসল সুবিধাটা হলো এটা তথ্যের একটা বহুমাত্রিক ছবি দেয়, যেটা ম্যানেজমেন্টের দেওয়া তথ্যের চেয়ে অনেক সময় বেশি নির্ভরযোগ্য হয়। নিরপেক্ষ একটা ভিউ পাওয়া যায়। অনেকটা তাই। ধরুন, প্রতিযোগীরা বা হয়তো কিছু অসন্তুষ্ট গ্রাহক, তারা এমন কিছু বলতে পারে যা কোম্পানির আসল দুর্বলতা বা ঝুঁকি বুঝতে সাহায্য করে। ম্যানেজমেন্ট হয়তো যেটা বলতে চাইবে না বা এড়িয়ে যাবে, স্ক্যাটলবাট সেটা বের করে আনতে পারে। বেশ ইন্টারেস্টিং তো। এরকম গভীর তথ্যের উপর ভিত্তি করেই তো ফিশার তার বিখ্যাত 15টা সূত্র তৈরি করেছিলেন, তাই না? কোম্পানি মূল্যায়নের জন্য। হ্যাঁ, সেই 15টা পয়েন্ট। সবগুলো নিয়ে তো এখন আলোচনা করা মুশকিল, তবে কয়েকটা খুব জরুরি পয়েন্ট যদি আমরা দেখি। যেমন প্রথমটা, কোম্পানির কি এমন প্রোডাক্ট বা সার্ভিস আছে যার বিক্রি আগামী অনেক বছর ধরে বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রাখে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা হলো ম্যানেজমেন্ট। তারা কি শুধু স্বপ্ন দেখে, নাকি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতাও রাখে? আর ভবিষ্যতের জন্য ভালো নেতৃত্ব তৈরি করছে কিনা, এটাও দেখতে হবে। ঠিক। আর রিসার্চ বা গবেষণা, R&D যাকে বলে। হ্যাঁ, R&D তো জরুরি বটেই, তবে সেটা কতটা কার্যকারী, বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে হচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। ফিশার কিন্তু ব্যবস্থাপনার সততার উপরও ভীষণ জোর দিয়েছেন। অবশ্যই। কেনেথ ফিশার এই 15টা পয়েন্টের সারটাকে একটা দারুণ প্রশ্নে নিয়ে এসছেন না? কোনটা বলুন তো? আপনি এমন কি করছেন যা আপনার প্রতিযোগীরা এখনো করছে না? আমার মনে হয় যে কোম্পানি নিজেকে ক্রমাগত এই প্রশ্নটা করে, সে কখনো আত্মতুষ্ট হতে পারে না। লম্বা দৌড়ে সফল হওয়ার সম্ভাবনাও তার বেশি। খুব সত্যি কথা, দারুণ একটা প্রশ্ন। আচ্ছা, এবার একটু কেনা আর বেচার কথায় আসি। ফিশারের মতে একটা ভালো কোম্পানি কেনার সেরা সময় কখন? তিনি বলতেন, যখন কোম্পানিটা হয়তো ততটা জনপ্রিয় নয়, ধরুন কোনো অস্থায়ী সমস্যায় পড়েছে, বা নতুন কোনো প্রজেক্ট চালু করার প্রাথমিক খরচের জন্য লাভের হার একটু কমেছে, এই রকম সময়। যখন অন্যরা একটু ভয় পাচ্ছে, তখন সুযোগ খোঁজা। অনেকটা তাই।
আর বেচার ব্যাপারে ফিশার কিন্তু খুব কনজারভেটিভ ছিলেন, মানে খুব বেশি তাড়াহুড়ো করতে বারণ করতেন। কি কি কারণে বেচতে বলতেন? মূলত ৩টে কারণ। ১. যদি বোঝা যায় যে কেনার সময় বিশ্লেষণে কোনো বড় ভুল হয়ে গেছিল। আচ্ছা। ২. যদি কোম্পানির মৌলিক অবস্থার এমন অবনতি হয় যা আর ঠিক হওয়ার নয়, ধরুন ম্যানেজমেন্ট পুরো বদলে গেল বা বাজারের ভবিষ্যৎ সম্ভাবনাটাই নষ্ট হয়ে গেল। আর ৩ নম্বর? ৩ নম্বর হল যদি হাতে থাকা শেয়ারটার চেয়েও উল্লেখযোগ্যভাবে ভালো কোনো বিনিয়োগের সুযোগ সামনে আসে। তবে একটা বিষয় তিনি খুব সতর্ক করতেন। কি সেটা? শুধু শেয়ারের দাম খুব বেড়ে গেছে বা মনে হচ্ছে বাজার এবার পড়তে পারে, এই ভয়ে ভালো কোম্পানির শেয়ার বেচে দেওয়াটা ঠিক না। দাম হয়তো অস্থায়ীভাবে বেশি মনে হচ্ছে, কিন্তু কোম্পানির ভিত্তি যদি মজবুত থাকে লম্বা সময়ে তা আরও বাড়তে পারে। এখানেই আবার সেই ধৈর্যের পরীক্ষা। আচ্ছা, ফিশার তো কিছু জিনিস এড়িয়ে চলতেও বলেছেন, যেমন অতিরিক্ত ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, মানে অনেকগুলো কোম্পানিতে অল্প অল্প করে টাকা না ছড়িয়ে বরং কয়েকটা সেরা কোম্পানিতে ভালোভাবে জেনে বুঝে বেশি পরিমাণে বিনিয়োগ করা। ওয়ারেন বাফেটও তো এই নীতিতেই বিশ্বাস করেন, তাই না? একদম, মানে নিজের সব ডিম এক ঝুড়িতে না রাখা, কিন্তু খুব বেশি ঝুড়িতেও না রাখা। ঠিক তাই। আরেকটি খুব গুরুত্বপূর্ণ না হল সাধারণ স্রোতে গা ভাসানো, মানে সবাই যা করছে সেটাই করতে হবে এমন নয়। ভিড়ের সাথে চলা যাকে বলে। হ্যাঁ, শেয়ার বাজারের সাইকোলজি বা মনস্তত্ত্ব কিন্তু খুব অদ্ভুত। অনেক সময় কোম্পানির ভিতরের অবস্থার কোনো পরিবর্তন না হলেও শুধু মানুষের ধারণা বা ভয়ের বশে শেয়ারের দামে বিশাল ওঠানামা হয়। ফিশার নিজে মহামন্দার অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন সফল হতে গেলে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, ভিড় থেকে আলাদা থাকার সাহস রাখতে হবে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ফিলিপ ফিশারের দর্শন অনুযায়ী শেয়ার বাজারে লম্বা সময় সাফল্যের জন্য দরকার গভীর রিসার্চ, বিশেষ করে ওই স্কাটলবার্ড পদ্ধতির মাধ্যমে অসাধারণ কোম্পানি খুঁজে বার করা। ঠিক, আর তাদের গুণগত মানের ওপর, যেমন ম্যানেজমেন্ট, সততা, বাড়ার সম্ভাবনা, এগুলোর ওপর ফোকাস করা। এবং সবশেষে বাজারে সাময়িক ওঠানামাকে পাত্তা না দিয়ে ধৈর্য ধরে সেই শেয়ার ধরে রাখা। একদম। তবে মনে রাখতে হবে, ফিশার বলতেন বিনিয়োগে আসল সাফল্য কিন্তু শুধু কৌশলের ওপর নির্ভর করে না, এর জন্য দরকার প্রচুর পরিশ্রম, সাধারণ বুদ্ধি, মানসিক জোর, আর সবচেয়ে বড় কথা ওই যে বললেন ভিড় থেকে আলাদা হয়ে চিন্তা করার সাহস। দিনের শেষে প্রশ্নটা হয়তো এটাই থেকে যায়, এই কঠিন পরিশ্রম আর মানসিক শৃঙ্খলার জন্য একজন বিনিয়োগকারী নিজে কতটা তৈরি? এর উত্তরটাই হয়তো ঠিক করে দেয় লম্বা দৌড়ে কে কতটা সফল হবে।